শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি নাটক পরিবেশন করে শোনাচ্ছি বনানী মুখোপাধ্যায় রচিত দোহারে দেখেছি দোহে। শুরু করছি আমাদের গল্প নাটক দোহারে দেখেছি দোহে। একই তুমি এখনো শোনি? না। খেয়ে নিয়েছো তো? না। কেন? রাত 12টা বাজে। তুমি জানো যে রাত 12টা বাজে? জানবো না কেন? আমার হাতে কি ঘড়ি নেই? আছে বুঝি? আমি মনে করেছিলাম হয়তো নেই। না না, আছে বই তো। আর সেই জন্যই তো জিজ্ঞাসা করছি, কত রাত্রি হয়ে গেছে বলো তো? তুমি এখনো খাওনি কেন? তুমি হয়তো এটা ভুলে গেছো যে গত 10 বছরে আমরা একসঙ্গে খাইনি। ও বাবা, মেজাজ তো দেখছি একদম সপ্তমে। কি হলো কি? কেউ কি এসেছিল? আচ্ছা, কথাটা কি হেসে উড়িয়ে দেওয়ার মতো? তোমার কি মনে হচ্ছে সেই বিকেল 4টের সময় বেরিয়েছো আর ফিরছো এখন রাত 12টা? এটা ভদ্রলোকের বাড়ি। এ আবার কেমন কথা? রাত 12টা কেন হলো সেটাই তো তোমার জানা দরকার, তাই না? না, আমার জানার কোনো দরকার নেই। হ্যাঁ, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই দরকার আছে। কারণটা না জেনে তুমি অযথা মেজাজ গরম করবে, তা তো হবে না। এই দেখো, এটা কিন্তু ঝগড়া করার সময় না, এটা ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। তার মানে তুমি খাবে না? না, আমার খিদে নেই। খিদে নেই নাকি খাওয়ার ইচ্ছা নেই? কোনটা? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। না, দাঁড়াও। চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয়? আরে ফাংশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে আমি ফোন করেছি, বাট একবারও পাইনি, শুধু এনগেজ আর এনগেজ। স্বাভাবিক হবেই তো, কারণ তখন তো আমি তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে ক্লান্ত হয়ে পড়েছে। আরে আসার পথে সুনীলদা, নবনীতাদি, অমিতাভদা এদের পৌঁছে দিয়ে তবে তো আমায় পৌঁছে দেবে। রাত হবে না? এই শোনো শোনো, তোমাদের ওই দাদা দিদি নামে লিস্টে না, প্লিজ আমাকে না শোনানো তোমার চলবে। হ্যাঁ, সে কি? এরা তো এক সময় তোমার প্রিয় দাদা দিদি ছিলেন, হঠাৎ তবে শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কবে থেকে? সেটা আমার জানা দরকার নেই। তুমি জানো ভালো রকম ভাবে যে অবাস্তব কথাটা আমি একদম পছন্দ করি না। শোনো, আমি শুতে যাচ্ছি। আমার কথা শোনো। তুমি যাবে না, এখানে বসো। হ্যাঁ, এইখানে বসো। আজ আমার কটা কথা তোমাকে শুনতেই হবে। না, তোমার কোনো কথা শোনার ইচ্ছে আমার আপাতত নেই। আজ বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে, নামগুলো সব লিখে রেখেছি, দেখে নিন। তা রাতটা কিসের জন্য হয়েছে? রাত করে বাড়ি আসার জন্য নাকি আমার 20টা টেলিফোন আসার জন্য? তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, নিজেই বুঝে নাও। এক সময় আমি সারা দিনে তোমার 60-70টা ফোন রিসিভ করেছি। আমার রাগ হয়নি, আনন্দ হয়েছে, গর্ব হয়েছে। স্বামী হিসেবে যে আমার স্বামীর নাম এতটা, তার জন্য আমার নিজেকে অহংকারী মনে হয়েছে, গর্ব হয়েছে। তোমার স্ত্রী হওয়ার অহংকার, বিখ্যাত কবি দিবাকর বোসের সহধর্মিণী হওয়ার অহংকার। আজ এই কথাটা নতুন করে বলার মধ্যে কি কিছু আছে? আছে, আছে, বলার আছে। লিখতে তো আমি কোনোদিন চাইনি, তুমি আমাকে ইনসিস্ট করেছো, আমি ভয় পেয়েছি, তুমি আমার ভয় ভাঙিয়েছো, সাহস দিয়েছো সবসময়। বলেছো লেখা তোমার রক্তে, লেখক বাবার মেয়ে, লেখিকা হবে, এতে ভয় কি আছে? বলনি, বলনি তুমি যে এটা ন্যাচারাল, সেই ন্যাচারালটা আজ হঠাৎ কেমন করে এরকম অ্যাবনর্মাল হয়ে গেল গো? অতি স্বাভাবিক, কারণ ব্যাপারটা আর নর্মাল নেই। তাই তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার একবারও মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি একবারও আমার দিকে তাকাবে না, সংসার থেকে পুরোপুরি সরে যাবে। মানে হ্যাঁ, এতটা মিথ্যে কথা বলতে তোমার সংকোচ হচ্ছে না? লজ্জা করছে না একটু? কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যেই তো, মিথ্যেই।
না, মিথ্যে নয়, মিথ্যে নয়। এখন নিজেকে জিজ্ঞাসা করে দেখো, কতদিন তুমি রান্না করে যাবে? আমার পছন্দ মতো কিছু রান্না করো। তুমিও নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো, একসময় তুমি আমায় বলেছিলে কিনা একদম রান্না করে যাবে না, লোক আছে সে রান্না করবে, তুমি শুধু লিখবে, মন দিয়ে লিখবে। বলনি বলনি তুমি এ কথা? হ্যাঁ বলেছি, কিন্তু তার মানে এটা নয় যে কখনোই তুমি রান্না করবে না। আমার কথা কোনোদিনই ভাববে না। এই কথাটা তুমি বলতে পারবে? আমি তোমার কথা ভাবি না, ভালোবাসি না তোমাকে, বলতে পারলে? তিনটে পুজো সংখ্যা লেখা আমার হাতে, স্বভাবতে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো হয়তো সেই জন্য একটু কম নজর দিয়েছি তোমার দিকে। তাই বলে তুমি এই কথা বলবে যে আমি তোমার কথা ভাবি না? ঠিক আছে ঠিক আছে, আমি সম্পাদকদের কাছে জানিয়ে দেবো, আমি আর লিখবো না, লিখবো না। আপনারা অ্যাডভান্সের টাকাটা ফেরত নিয়ে যান। হ্যাঁ একদম তাই। তা না হলে 16 কলা পূর্ণ হবে কিরম ভাবে? দিবাকর বোসকে আরো নিচে না নামালে তোমার চলবে কিরম ভাবে? তুমি কি কথা বলছো তুমি বুঝতে পারছো? নেশাতে পড়োনি সেটা তো বুঝতেই পারছি, নেশা না করেই ভুল বকছো। কি আমি ভুল বকছি? হ্যাঁ ভুল বকছো, তা নয় তো কি? আচ্ছা একটা কথার উত্তর দাও তো, তুমি কি চেয়েছিলে? তুমি কি চেয়েছিলে? তোমার ভুল লিখবে, কিন্তু সে বাইরে বেরোবে না, সে শুধু তোমার সাথে বেরোবে, আর কারোর সাথে যাবে না। কিন্তু আমার সাথে তুমি কোথাও যাবে না, কোনো সাহিত্য সভায় নয়, ফাংশনে নয়, কোথাও না। তোমার সম্মানে লাগে তাই না? তাহলে 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 তোমার বউ কি করবে? তার কোনো সঙ্গী নেই, বাচ্চা নেই, সে একা, কেউ আছে একা। কতক্ষণে তুমি বাড়ি আসবে, সে তোমার জন্য শহরের মতো অপেক্ষা করবে। এই চেয়েছিলে, এই চেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি এই চেয়েছিলাম, এইটাই চেয়েছিলাম। আমি অম্বাবসীর সঙ্গে হয়ে বাঁচতে চাইনি, অম্বাবসীর সেক্রেটারি হয়ে আমি বাঁচতে চাইনি। আমার নিজস্ব পরিচয় কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে আমি বাঁচতে চেয়েছি। কেন 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 চেয়েছো তুমি? তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না? কেন কেন? কোথায় লাগছে তোমার? তুমি তো সেই দিবাকর বসে আছো, আমি তো কোনো দিনও তোমার ধারে কাছেও যেতে পারবো না, আমার তো সে ক্ষমতাই নেই। তবে তবে তোমার কিসের অসুবিধা হচ্ছে? কেন স্পষ্ট করে তুমি বলো না তুমি কি চাও? কেন বলো না? তোমার ইচ্ছের বিরুদ্ধে তো আমি কখনো যাইনি, কোনোদিন না। তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের ওপর কথা বলতে? বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বানে আজ আমি জর্জরিত। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, তোমার সঙ্গে আমার ভাব আছে কিনা, বাচ্চা কাছে কেন হয়নি, টিভি সিরিয়ালে লিখছো কিনা, সিনেমাতে গল্প দিচ্ছ কিনা, এসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বসু কখনোই তৈরি করিনি। কেমন করে কেমন করে কখন পাল্টে গেলে গো তুমি? কবে কবে থেকে তুমি অন্য মানুষ হয়ে গেলে? কবে থেকে কবে থেকে? আমার দিকে তাকাবার তো কোনো সময় পাবো, তাই হয়তো জানতে পারোনি যে আমি কবে পাল্টে গেছি। আমি তো অনেক দিন থেকে লক্ষ্য করছি, আমার বাবা ওই পুরস্কারগুলোর দিকে তুমি কখনো তাকাও না, কোনো দিন না, কখনো না। কিন্তু তোমার পাওয়া ওই অপূর্ব পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। কিন্তু আমার পাওয়া ওই পুরস্কারগুলোর দিকে তুমি কখনো ফিরেও যাওনি, দেখোনি ওর ভিতরে কি লেখা আছে, কখনো দেখোনি। না দেখিনি, দেখিনি আগে, কারণ ওর ভেতরে বাধা ধরা লেখাগুলো আমার সব মুখস্থ। ওসব পুরস্কারে আমার কিছু আসে যায় না। কিন্তু আমার যে হয়, আমার তো সময় কাটানোর কেউ নেই। ওই 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 তোমার ওই পুরস্কারগুলোই আমার সঙ্গী। লেখা তো আমি মোটে 2 বছর হলো লিখছি, তার আগে
ওদের নিয়েই আমার দিন কাটতো। তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে, তোমারই টাকায়, তোমারই উৎসাহে। কিন্তু পরেরগুলো, সেগুলো তো প্রকাশকরা তাদের নিজের ইচ্ছায় ছেপেছে। আচ্ছা, লেখাগুলো কি দোষ করেছে বলো তো? তুমি একটা লেখাও পড়োনি। আমাকে তোমার কিসের হিংসে? আমি কি তোমার সমান হতে পারি? তোমার সব লেখাগুলো কিন্তু আমার মুখস্থ, সব 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 মুখস্থ। অনেক ধন্যবাদ। সেটা তোমার দয়া, তোমার করুণা, তোমার মহানুভবতা হয়েছে তো। এবার খুশি না তুমি? তুমি এইভাবে আমাকে বলতে পারলে? আমি তোমাকে করুণা করি, দয়া দেখাই? বাধ্য হলো। এইভাবে বলে তুমি কিচ্ছু দরকার নেই, কোনো দরকার নেই। আমার লেখা মরে যাক, মরে যাক লেখিকা অম্বা বসু। আমার লেখাকে যদি তোমার একমাত্র সত্য বলে মনে হয়, তাহলে আমি আর লিখবো না, কোনোদিন লিখবো না, কোনোদিন না। শুধু মিসেস দিবাকর গোসাই বেঁচে থাকবো। শোনো শোনো, মিসেস তুমি কি করেছো? দাঁড়াও, শোনো আমার কথা শোনো। শুনেছি শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন, অনেক বেশি বয়সে, তার বৃদ্ধ স্বামী বলেছিলেন তোমার খুব ইচ্ছা করে সারা কলকাতাটাকে আলো দিয়ে সাজাতে, কিন্তু আমি তো পারবো না। আমার এই পাড়াটাকে আমি আলো দিয়ে সাজাবো। ভালোবাসার আলোয় আশাপূর্ণাকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিল। কিন্তু কিন্তু আমি তো আশাপূর্ণা নই। তাহারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন সাধারণ নগণ্য মেয়ে মানুষ। ঠিক আছে, ঠিক আছে, এই আলোর রোশনাই আমি চাই না, চাই না আমি আলোর রোশনাই। আমি তোমার ভালোবাসার আলোয় তুমি আমাকে সাজিয়ে দাও। অম্বা, প্লিজ, সরি সরি, আই এম ভেরি সরি, প্লিজ আমার কথাটা শোনো একটু। প্লিজ তুমি কেঁদো না। কি ব্যাপার? এখন কে ভোট করলো? আমার দিতে পারছি, খারাপ আমি বলবো, ধরতে হবে না, ধরো না, ধরো না, ফোনটা ধরো না না, না, এত রাতে ফোন যখন নিশ্চয়ই কোনো জরুরি খবর আছে। দাঁড়াও। হ্যালো, ভগবান কে? নীলেশ দা বলছেন? কি? অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? আপনি এখন খবরটা পেয়েছে? অফিস থেকে বলছেন? থ্যাংক ইউ নীলেশ দা, থ্যাংক ইউ। নীলেশদা, রং নাম্বার নীলেশদা, আপনি ভুল জায়গায় চুপ করো অম্বা, এখানে চুপ করো। বসে থাকবে নীলেশ দা, না, থাকবে আমি না, রাখছি, কালকে সকালবেলা কথা বলবো আপনার সঙ্গে, ঠিক আছে? অম্বা, এবার শুনে চল। ওই দেখো, ভোরের ছোঁয়া লেগে গেছে চারিদিকে। অম্বা, আমাদের জীবনে তো ভোরের ছোঁয়া লাগতে পারে। তুমি একটু ঘুমিয়ে নাও। কাল সকাল থেকে নতুন লেখাগুলো শুরু করতে হবে তো। কাল থেকে আমি তোমার সাথে সব জায়গায় যাবো। না, তুমি আর একা নও। আমি খুব ভুল করেছিলাম। আমি তোমার পাশেই থাকবো। এবার শোন, চোখ বোঝো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। অম্বা, প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করো। তোমার একটা রিকোয়েস্ট করবো। নিশ্চয়ই, রাখবো। বলো কি রিকোয়েস্ট? তোমার মনে আছে বিয়ের পর প্রথম আমরা যখন দার্জিলিং এ গিয়েছিলাম, পূর্ণিমার রাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তুমি আমাকে একটা কবিতা বলেছিলে। কবিতা? হ্যাঁ, কবিতা আমার খুব ভালো লেগেছিল। আজ প্রথম সূর্যের আলোয় আমার শোনাবে কবিতাটা? নিশ্চয়ই শোনাবো বাবা। দুজনে ছুটি দেখেছি জগৎ, দোকানে দেখেছি দোহে, মরু পথতা দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের পরি মুছে। এই গৌরবে চলিব এ পবে, যতদিন তুমি বাঁচি। এই বাণী প্রেয়সী ও তুমি অসী। তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। তুমি আছো, তুমি আছো, আমি আমি আছি। আছি।